হাতে মাত্র 2 মাস আছে। এই 2 মাসের মধ্যে আমাকে পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করব? আমার রেজাল্টটাকে পরিবর্তন করব। নরেন্দ্রপুর যদি সেরা হতে পারে প্রতি বছর, কেন নরেন্দ্রপুর প্রতি বছর সেরা হয়? কেন রহড়া রামকৃষ্ণ মিশন প্রতি বছর সেরা হবে? কেন মেদিনীপুর প্রতি বছর সেরা হবে? কেন পুরুলিয়া প্রতি বছর সেরা হবে? কেন হতে পারে না মালদা? কেন হতে পারে না মুর্শিদাবাদ? কেন হতে পারে না উত্তর 24 পরগনা? কেন হতে পারে না দক্ষিণ 24 পরগনা, কলকাতা? এই প্রশ্নটা কি আমাদের মধ্যে জাগে না? অবশ্যই সেই প্রশ্ন জাগাতে হবে, এবং সেই প্রশ্ন জাগিয়ে তারা যদি সাফল্যের শেষ চূড়ান্ত সীমায় পৌঁছাতে পারে, সাফল্যের শীর্ষে যদি পৌঁছাতে পারে, আমি কেন পারবো না? আমরা কেন পারবো না? কেন আমাদের কলকাতা পারবে না? কেন উত্তর 24 পরগনা পারবে না? কেন হাওড়া পারবে না? অবশ্যই পারবে। এবং তার জন্য নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যদি যাই, সেইগুলোকে যদি দেখি, সেইগুলোকে যদি অনুধাবন করে আমরা সেই রকম সিঁড়ি বেয়ে যদি ওপরে উঠি, তাহলে আমার সিঁড়ি বেয়ে ওপরে উঠার এই যে ভাস খেয়ে খেয়ে উপরে উঠার যে ব্যাপারটা কখনোই মসৃণ হবে না, সেটা মসৃণতা আসবে। অর্থাৎ কিছু নির্দিষ্ট নিয়ম মাফিক নীতি আমাকে যদি মেনে চলতে হয়, তাহলে অবশ্যই আমি সাফল্যের চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছাবো। তাই জীবনের চূড়ান্ত সীমায় পৌঁছাতে গেলে বা সাফল্যের শিখরে উঠতে গেলে আমাকে কিছু নিয়মের মধ্যে চলতে হবে, এবং সেই নিয়মের সেই ফর্মুলাটা আজকে লিখবো, যে ভালো রেজাল্টের কি ফর্মুলা হতে পারে। কেন নরেন্দ্রপুর এগিয়ে যেতে যায়, কেন পুরুলিয়া এগিয়ে যায়, কেন রামকৃষ্ণ মিশন এগিয়ে যায়, আমিও এগোবো, ওদের সঙ্গে এগিয়ে যাব। কেমন? প্রথমে যেটা করতে হবে, ভালো রেজাল্টের ফর্মুলায় আমরা প্রথমেই যেটা নজর দেব, সেটা হচ্ছে 1 নাম্বার সিলেবাস। সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আমার যে সিলেবাসটা আছে, বিভিন্ন সাবজেক্টে যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা আমাকে সম্পূর্ণ করতে হবে। আমি যদি সিলেবাসটাকে ধরে ধরে সম্পূর্ণ করি, তাহলে কিন্তু আমার কোনো বাধাই রইবে না। প্রতিটি অধ্যায়ের আমার সিলেবাসের বিভিন্ন বিষয়ের যে সিলেবাস আছে, প্রত্যেকটা অধ্যায় গিয়ে আমার সুন্দর করে ভালোভাবে অনুশীলন করতে হবে। এবং বড় প্রশ্নের উত্তর যেমন আমি লিখব, তেমনি ছোট প্রশ্নের উত্তরও কিন্তু আমাকে লিখতে হয়। এবং পরীক্ষায় তোমরা জানো যে তোমাদের জন্য মাধ্যমিকের জন্য 1 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, 4 নম্বরের প্রশ্ন আছে, 8 নম্বরের প্রশ্ন আছে। তাহলে যেমন 2 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে, যেমন 1 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে, এবং 4 এবং 8 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা কি দেখি? উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে, 10 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে, এবং 5 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রথম যে বিষয়টা আমাকে নজর দিতে হবে, সিলেবাসটাকে সম্পূর্ণ করতে হবে। সিলেবাসের প্রতিটি অধ্যায় যেগুলো আছে, সেই অধ্যায়গুলোকে খুঁটিয়ে পড়তে হবে, এবং অধ্যায়গুলোর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোকে জানতে হবে। নেক্সট হচ্ছে আমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সেই লেখাটা 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আছে। এইগুলোকে অবশ্যই আমাকে পাশাপাশি লেখাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং এই অভ্যাসটা যদি আমি প্রতিদিন করি, এক নাগাড়ে যদি করে রাখি, টার্গেটটা যদি আমার ঠিক থাকে, তাহলে কিন্তু এক নাগাড়ে কিন্তু এই লেখাগুলো আমাকে করতেই হবে। পড়ার পাশাপাশি যখন আমি পড়ছি, সেই পড়ার সঙ্গে সঙ্গেই লেখাটা আমাকে তৈরি করতে হবে। এইবার 2 নম্বর নতুন বিষয়, এটা 1 নম্বর বিষয় গেল। 2 নম্বর বিষয়টা হচ্ছে পাঠ্য বইয়ের ওপর জোর দিতে হবে। পাঠ্য বই, সহায়িকা বই কি স্যার তাহলে কি আমরা পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু পাঠ্য বইটার উপরে বেশি নজর দিতে হবে। পাঠ্য বইটা হচ্ছে আমাদের মা, সেই মায়ের প্রতি যদি নজর না দিয়ে অন্যের প্রতি যদি বেশি নজর দিই, তাহলে কি হবে?
ঠিক তেমনি এখানে পাঠ্য বইয়ে যা আছে, পাঠ্য বইটাকে যদি ভালোভাবে পড়া থাকে তাহলে যে কোনো প্রশ্ন আমি কিন্তু লিখতে পারবো। পাঠ্য বইটা যদি সুন্দর করে পড়া থাকে ধারণার ওপরেও কিন্তু আমি লিখে আসতে পারবো। পাঠ্য বইটা যদি আমার পড়া থাকে কোন পৃষ্ঠা থেকে কোন জায়গা থেকে প্রশ্নটা দিয়েছে আমি ধরতে পারবো। পাঠ্য বইটা যদি পড়া থাকে, খুঁটিয়ে যদি পড়া থাকে, লাইন বাই লাইনও যদি প্রশ্ন করে আমি কিন্তু জানতে পারবো। সুতরাং পাঠ্য বইটার উপরে নজর দিতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের পাঠ্য বইয়ের একদম চোখের সামনে ভাসবে যে এই লেখাটা বা এই প্রশ্নটা এইখান থেকে দিয়েছে, হুতুম প্যাঁচার নকশাটা এইখান থেকে, জীবন মুখোপাধ্যায়ের মধ্যে বাঁ পাশে লেখা আছে হুতুম প্যাঁচার নকশা। আমার কিন্তু এই জায়গাটা তৈরি করতে হবে, এই কনসেপ্টটা আমাকে কিন্তু তৈরি করতে হবে। এবং পাশাপাশি ক্লাস 11 ক্লাস 12 এর কোন বইয়ের পাঠ্য বইয়ের কোন জায়গা থেকে আমার কৌটিল্যের অর্থশাস্ত্রের সপ্তাঙ্গ তত্ত্ব দিয়েছে, আমার এডুকেশনের পরিণমনের শিখনের পার্থক্যটা কোন অধ্যায় আছে, শিখন কৌশলের থর্নডাইকের এই পরীক্ষাটা কোন জায়গায় আছে, অনুশীলনের সূত্রটা কোন জায়গায় আছে, প্যাভলভের সূত্রটা কোন জায়গায় আছে, প্যাভলভের কুকুরের পরীক্ষাটা কোন পৃষ্ঠায় ছিল, যদি পড়া থাকে আমার কিন্তু মনে থাকবেই যে থর্নডাইক, প্যাভলভ, ভাইগোটস্কি কোথায় কোথায় আছে, মনে অবশ্যই থাকবে। তাই আমরা কি বলছি যে পাঠ্য বইয়ের দিকে সব থেকে বেশি নজর দিতে হবে। এবার এক্ষেত্রে রেফারেন্স বই অবশ্যই আমি পড়বো, কারণ রেফারেন্স বইয়ে অনেক পয়েন্ট আছে যা আমার নতুনত্ব দান করবে, আমার লেখার স্টাইলটা পাল্টাবে, আমার লেখার গতিটাকে বাড়াবে, আমার লেখাটা সুন্দর করবে। অবশ্যই রেফারেন্স বইতে অনেক নতুন নতুন পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো কিন্তু আমি আমার এই তথ্যের মধ্যে যদি যোগ করতে পারি তাহলে কিন্তু আমার এই নোটটা কিন্তু সুন্দর হবে এবং পরীক্ষক দারুণ প্লিজড হবে এবং পরীক্ষক দেখে উৎসাহিত হবেন, নম্বর দিতে তিনি কিন্তু পিছপা হবেন না। এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলবো যে রেফারেন্স বইয়ের জন্য এনসিইআরটি এর যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু তুমি দেখতে পারো। আর বাংলার ক্ষেত্রে মানে আর্টসের ক্ষেত্রে মানে আমাদের উচ্চ শিক্ষার অর্থাৎ 11-12 যে বইগুলো আছে সেগুলোর কথা বলছি না, বাংলার ক্ষেত্রে যে রেফারেন্স বইগুলো বের হয় বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে তুমি সেইগুলো দেখলেই কিন্তু এনাফ, যথেষ্ট, আর দরকার নেই। তাহলে দ্বিতীয়টা বললাম পাঠ্য বইয়ের প্রতি বেশি নজর দিতে হবে। নেক্সট আমরা যেটা নজর দেব নাম্বার 3, পড়ার সঙ্গে সঙ্গে লেখার, পড়ার সাথে লেখার এর ওপরেও কিন্তু জোর দিতে হবে। শুধু পড়ে গেলাম কিন্তু সেই পড়াটা জরুরি, কিন্তু পড়াটার সঙ্গে যদি আমি লিখি তাহলে সেই পড়াটা কিন্তু বেশি মনে থাকে। অর্থাৎ পড়ার পাশাপাশি আমার যে বিষয়টা আছে সেই বিষয়টা, ধরো হুতুম প্যাঁচার নকশা বা নারী ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে রয়েছে কেন, এটা আমরা প্রথম অধ্যায় ক্লাস 10 কথা বলছি, আমি পড়লাম, পড়ে সঙ্গে সঙ্গে এটা আমি লিখলাম। তো লেখার সঙ্গে সঙ্গে দেখবে তোমার নিজের মনের মধ্যে একটা সংকোচ বোধ আসবে, যদি লেখায় ত্রুটি থাকে নিজের কাছে চলে আসবে, ও শিক্ষকের দরকার নেই। তুমি লেখো নীল বিদ্রোহের প্রকৃতি, তুমি লেখো ওয়াবি আন্দোলনের প্রকৃতি, তুমি বাসা তিতুমিরের বিদ্রোহের প্রকৃতি লিখছো, লেখার পরে সেটা আবার পড়ো, দেখবে ঠিক ত্রুটিটা তুমি ধরতে পারছো, নিজেই ধরতে পারছো। নিজেই তো বড় শিক্ষক, পৃথিবীতে কেউ কাউকে পাল্টাতে পারে না যদি না নিজে পাল্টে আমি না পাল্টাতে পারি, আমাকে নিজেই পাল্টাতে হবে, তাহলে কিন্তু পৃথিবীর মধ্যে তুমি শ্রেষ্ঠ। এখানে তাই শিক্ষক মহাশয় আছে, শিক্ষিকা আছে, স্কুল আছে, বিভিন্ন আমাদের কোচিং সেন্টার আছে, টিউশন আছে, যাই থাকুক না কেন সবার উপরে কিন্তু তুমি, তোমার যে তোমার মানসিকতা, তোমার ধৈর্যশীলতা, তোমার শৃঙ্খলা, এগুলো কিন্তু তোমার জন্যেই তুমি ব্যক্তিত্বে পরিণত হবে। অন্যের শৃঙ্খলা, অন্যের নিয়মাবর্তী, অন্যের মেরিট দেখে কিন্তু তোমার
উৎপত্তি বা তোমার প্রতিষ্ঠা কোনো কিছুতেই কাজে আসবে না। কেমন? তাহলে আমাকে যেটা করতে হবে যে পড়ার সঙ্গে লেখা, এবং এই লেখা যদি আমরা করতে পারি, সেটা ইতিহাস হতে পারে, সেটা ভূগোল হতে পারে, সেটা বিজ্ঞান হতে পারে, সেটা দর্শন হতে পারে, সেটা রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, সেটা বাংলা ইতিহাস, যাই হোক না কেন, পড়ার সঙ্গে সঙ্গে আমি যদি লিখি তাহলে এটা প্রমাণিত সত্য যে আমাদের সেই পড়াটা বেশি মনে থাকে। তাহলে এই দিকে কিন্তু নজর দিতে হবে। নেক্সট হচ্ছে এই মুহূর্তে এই 2 মাসের মধ্যে আমি স্যার আর কি করব? 4 নম্বরে নিয়ে এসেছি মক টেস্ট। অবশ্যই এখন তোমাদের দুটো কাজ তোমাদের। 1 নম্বর হচ্ছে বইটাকে রিভাইজ দেয়া, আর দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদের বিভিন্ন যে টেস্ট পেপার গুলো বের হয়েছে সেই টেস্ট পেপার থেকে মক টেস্ট দেয়া। এই দুটো কাজ ছাড়া আর কোনো কাজ হবে না। তবে এই মক টেস্টটা টোটালি আমি চাই যে জানুয়ারির মধ্যেই এটাকে কমপ্লিট করতে। জানুয়ারির মধ্যে যদি আমি মক টেস্টটা কমপ্লিট করতে পারি সমস্ত সাবজেক্টের, মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য, যাই হোক না কেন, এই জানুয়ারির মধ্যে যদি মক টেস্টটা আমি কমপ্লিট করতে পারি, দেখবে আমার মধ্যে একটা দারুণ একটা ইন্সপিরেশন বা একটা দারুণ একটা অনুভূতি কাজ করবে, এবং এটা করবেই। তাই প্রাইভেট হোক, সে বিদ্যালয় হোক, বিভিন্ন কোচিং সেন্টারে হোক, যেখানে হোক না কেন, এই মক টেস্টটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। এরপরে চলে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এর উপরে কিন্তু নজর দেবে, অর্থাৎ খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, খাতায় যেন কাটাকুটি না থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অবশ্যই নজর দেবে। এবং আমি এরপরে ভিডিওটা আনবো যে কিভাবে খাতাটা তৈরি করতে হবে, তার ভিডিওটা আমি কদিন পরেই আনছি, এত তাড়াতাড়ি আনবো না, কারণ তোমরা সব পড়ার মধ্যে আছো। তো তার মধ্যে আমি মনে করি যে খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। কেমন খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে, মনে করো এই একটা খাতা, এই একটা খাতার মধ্যে অবশ্যই উপরে মার্জিন থাকবে, এপাশে বেশি মার্জিন থাকবে, এপাশে কম মার্জিন থাকবে, নিচের দিকে অনেকে মার্জিন দিতেও পারো, নাও দিতে পারো, তবে এই পাশটা কিন্তু মার্জিনটা বেশি দেবে, কারণ এখানে তোমাকে দাগ নাম্বার লিখতে হচ্ছে, এখানে দাগ নাম্বার লিখতে হয়, ওই জন্য এইখানে মার্জিনটা বেশি দেবে। এবং সুন্দর করে এখান থেকে শুরু করবে, এখানে শুরু করলে এখানে গিয়ে শেষ করলে, আবার পরের পয়েন্টটা এখানে লিখে আবার এখান থেকে শুরু করলে এখানে গিয়ে শেষ করলে, ঠিক এইভাবে খাতাটা তৈরি করবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি, হাতের লেখাটা যেন পরিচ্ছন্ন থাকে, একটার সঙ্গে আরেকটা যেন না জড়িয়ে যায়, এবং দেখতে হবে যে আমার লেখাটা পরীক্ষক বুঝতে পারছেন কিনা। আমি যেটা লিখছি, আমি যে কথাটা বলছি, সেই মানুষগুলো যদি বুঝতে না পারে, তাহলে আমার এই কথা বলা, আমার লেখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ওই জন্য দেখবে তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে যারা বলে কিনা, এই তুই কথাটা পরিষ্কার করে বল, তোর কথাটা বুঝতে পারলাম না, এরকম বলি। তো এখানেও সুন্দর বাক্যের গঠনটা যেন সুন্দর হয়, যেটা আমি বলতে চাইছি সেটা যেন পরীক্ষক বুঝতে পারে, সেটা যেন ঝরঝরে হয়। কঠিন কোনো শব্দ দিলেই বেশি নম্বর, ভুল ধারণা। সাল দিয়ে লিখলেই বেশি নম্বর, ভুল ধারণা। ডেট দিয়ে বেশি লিখলেই নম্বর, ভুল ধারণা। উক্তি দিয়ে বেশি লিখলেই বেশি নম্বর, ভুল ধারণা। সুতরাং এগুলো তাহলে কি, এগুলো হচ্ছে একটা সুন্দর একটা লেখার মাধুর্যতাটা নিয়ে আসে, সুন্দর একটা লেখার একটা নতুন পালক ওর সঙ্গে সংযোজন হয় যদি ঐতিহাসিকের নাম দিয়ে তার উক্তিটা লিখি। তার মানে এই না যে ঐতিহাসিকের নাম দিলেই আমি বেশি নম্বর পাবে, এইটা কিন্তু এই ভাবনাটা মাথায় রাখবে না। কেমন? তাহলে কি বলছি, তুমি এগুলো পারলে দেবে, না পারলে দিও না। সাল যদি মনে থাকে পারলে দেবে, না পারলে দিও না। তবে ভুল সাল ডেট লিখবে না কখনোই, এটা তোমাদের কাছে অনুরোধ। এই 2 মাসে আমি বলবো যে এইভাবে তোমরা এগিয়ে যাও। তাহলে পরিষ্কার খাতা, এবং খাতার চারপাশে মার্জিন থাকবে, এবং নীল ও আমরা কি বলছি কালো, এই দুটো রঙের কলম তোমরা অবশ্যই নিয়ে যাবে, যেটাকে পয়েন্ট করবে। কালো দিয়ে পয়েন্ট করলে তাহলে নীল দিয়ে লিখবে, নীল দিয়ে যদি লেখো তাহলে কালো দিয়ে পয়েন্ট করবে। এবং হাতে লেখাটা আমি আবারও বলছি যেন স্পষ্ট হয়, যেন বোঝা যায়, গার সঙ্গে গায়ে যেন লেগে না যায়। আর বলবো যে প্রতিটি প্রশ্নপত্র তোমরা কিন্তু বুঝে লিখবে, না বুঝে কিন্তু প্রশ্নপত্র লিখবে না।
তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। নেক্সট যে বিষয়টা আমরা তুলে ধরবো, ধরো এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বললাম, এইবার যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে অবশ্যই একটা রুটিন তৈরি করবে। কেমন কি করবে? নাম্বার 6, একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনটা তুমি তোমার সময় মতো, তুমি তোমার পরিস্থিতি মতো রুটিনটা তৈরি করবে। কারণ এই রুটিনটা আমি লিগালি একটা বলতে পারি, কিন্তু এটা সবার জন্য খাটবে না। কারণ কে কখন কোথায় টিউশনি পড়ছো আমরা তো জানি না। তবে আমি মনে করি যে একটা সময় অবশ্যই আছে যে সময়টা তুমি টিউশনি পড়তে যাও না, তো সেই সময়টুকু অবশ্যই রাত্রেবেলা এবং অবশ্যই এই 10টা থেকে 4টে যেটা আমরা স্কুলে যেতাম সেই সময়টুকুর মধ্যে একটা রুটিন করো, এবং সেই রুটিনটাকে দুটো ভাগে ভাগ করো। অর্থাৎ যে করা সাবজেক্ট আছে সেটাকে দুটো ভাগে ভাগ করো, ভাগ করে রুটিনে সেইভাবে ফেলে তুমি পড়ো। অর্থাৎ রুটিন একটা কিন্তু তোমাকে করতে হবে। দেখো সারা বিশ্ব চলছে একটা রুটিনে, একটা নিয়মে, একটা শৃঙ্খলাতে। আমরাও চলি। রাত মানে সকাল থেকে রাত পর্যন্ত সবাই একটা রুটিন তৈরি করে নেয়, কোন কাজ কখন কি কোনটা করবে, কোনটা আমাদের প্রথম ফার্স্ট চয়েস কাজ, কোন কাজটা সেকেন্ড চয়েস, কোন কাজটা থার্ড চয়েস। অর্থাৎ এখন যে প্রয়োজনীয় কাজ কোনগুলো, যেগুলো করতেই হবে তার জন্য একটা লিস্ট বানায়। আমার এই কাজটা 2 দিন পরে করলেও হবে, তার একটা লিস্ট বানাতে হয়, এবং এই কাজটা 10 দিন পরে করলেও হবে, এইরকম। তাহলে আমাদের কাজের গুণগত মান বা প্রয়োজন অনুযায়ী এইরকম একটা রুটিন তৈরি করো, যে কোন সাবজেক্টটা তোমার বেশি কঠিন লাগে সেই সাবজেক্টটা আগের দিকে নিয়ে এসো, যে সাবজেক্টটা তোমার কাছে সহজ সরল সেই সাবজেক্টটা তুমি এমন সময় রাখবে যে সময়টা তোমার কাছে মনে হবে যে অবহেলায় যেতে পারে, বা এই সময়টা রাখলে ভালো হবে, বা শেষ দিকে তুমি ওই সাবজেক্টটা রাখো। কারণ তোমার প্রিয় সাবজেক্ট যেটা তুমি অল্পতেই বুঝতে পারো, তুমি তোমার কাছে সহজে মনে হয়, তাহলে সেই সাবজেক্টটা শেষ দিকে রাখো। কেমন? তাহলে তার মানে এই না তাকে অবহেলা করবে। তাহলে প্রথম দিকে আমার মতে যে সাবজেক্টগুলো আমাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, বুঝতে অসুবিধা হয়, সেই সাবজেক্টগুলো কিন্তু আগে রাখবে। আস্তে আস্তে এইবার সহজ, আরো সহজ, আরো সহজ, এইভাবে সাবজেক্টগুলোকে ভাগ করে নিয়ে তুমি এইভাবে একটা রুটিন করো। শোনো, রুটিন ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ নেই, রুটিন অনুযায়ী কিন্তু আমরা চলি। তো সেইখানে রুটিনটা কিন্তু এইদিকে নজর দিতে হবে, এবং প্রতিদিন রুটিন মেনে কিন্তু পড়তে হবে। সে 4 ঘন্টা হোক কি 3 ঘন্টা হোক কি 2 ঘন্টা হোক, তুমি যে রুটিনটা করছো সেই রুটিনটা পড়তে হবে। বাদ বাকি টিউশনিতে গিয়ে সেখানে প্র্যাকটিস, মক টেস্ট এগুলো এখনই হচ্ছে। সমস্ত পরীক্ষকই শিক্ষকই সব এটাই করছে, গেলেই পরীক্ষা। তারপরে মানে পরীক্ষা বলতে অধ্যায় ধরে ধরে না, আমি যেটা করছি এখন যে আসলেই পরীক্ষা, এবং সেটা অবশ্যই টোটাল বই মিলে পরীক্ষা। তারপরে কি করছি, তারপর টেস্ট পেপার সলভ করছি। তারপরে যেটা করছি সেটা হচ্ছে ওই অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে পড়া দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি বলছি যে এই প্রশ্নটা তোরা লিখবি এই সময়ের মধ্যে। অর্থাৎ যদি প্রথম অধ্যায় 7টা প্রশ্ন থাকে, ওখান থেকে 4টে দিয়ে দেবো। সেই 4টে প্রশ্নের মধ্যে আমি বলছি যে তোরা আজকে এই প্রশ্নটা লিখবি, তারা কিন্তু তখন সেটা লিখবে। হ্যাঁ, এখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মিনিমাম লাগবে, কারণ টেস্ট পেপার সলভ 5-7টা টেস্ট পেপার সলভ করতে হবে, এবং এইভাবে এগোলে আমার মনে হয় খুব ভালো রেজাল্ট হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে কিন্তু এগোতে হবে। আর এই যে রুটিনটা করবে সেই রুটিনের ক্ষেত্রে কিন্তু আমি বলবো শরীরের প্রতি একটু নজর দিতে হবে, কারণ অত টেনশনের মধ্যে থাকার কোনো কারণ নেই। এই শরীরটা যদি না মেনে দেয় তাহলে কিন্তু সব ভণ্ডুল হয়ে যাবে। তাহলে শরীরটাকে সুস্থ রাখতে হবে। একটু গল্প করলাম, একটু গল্প শুনলাম, একটু গান শুনলাম, বিকেলবেলার দিকে একটু হাঁটতে গেলাম, বিকেলবেলার দিকে একটু দৌড়ঝাঁপ করলাম, খেলাধুলো করলাম, এটা করা যেতেই পারে। কারণ অনেকটা সময় এখন স্কুল নেই, সময় পাবো, সুতরাং একটু ঘুমাতেও পারি, যদি প্রয়োজন হয় একটু খেলতেও পারি। সুতরাং এর জন্য কোনো অসুবিধা নেই। এই দিকে কিন্তু একটু খেয়াল রাখবে। অর্থাৎ শরীরটাকে চাঙ্গা রাখলে মনটা চাঙ্গা থাকে। অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি, সুস্থ শরীর সুস্থ মন তৈরি করে। বুঝা গেল কি বললাম? তাহলে সুস্থ শরীর যদি থাকে মনটাও সুস্থ থাকবে, অসুস্থ শরীর থাকলে মনটাও অসুস্থ হবে। কেমন? আচ্ছা, নেক্সট আমরা যে পয়েন্টের দিকে নজর দেব সেটা হচ্ছে আমার সেরাটা দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কিছু না, এই সময় এসে কিছুটা নিয়ম শৃঙ্খলা এবং পরিশ্রম করতে হবে, কিছুটা নিয়ম মানতে হবে।
কিছুটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। শৃঙ্খলা জীবনের সব থেকে বড় ব্যাপার, এবং সেই সঙ্গে একটু পরিশ্রম করতে হবে। দেখো, রামকৃষ্ণ মিশন যেটা দিয়ে শুরু করেছিলাম, রামকৃষ্ণ মিশন বা আমাদের পুরুলিয়ার ছেলে মেয়েরা বা আমাদের রহড়া রামকৃষ্ণ হাওড়ার ওইখানকার যারা, তারা কিন্তু এই তিনটে জিনিস ব্যাপক মানে। তারা নিয়মের মধ্যে চলে, জীবনটাকে নিয়মের মধ্যে রাখে, ঘুম থেকে ওঠা, ঘুমানো, সমস্তটাই কিন্তু তারা মেনে চলে। আর কি শৃঙ্খলা, সবাই সবার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এই ব্যাপারটা থাকে। আর ব্যাপক ওরা কিন্তু পরিশ্রম করে, আর মোবাইল থেকে কিন্তু ওরা দূরে থাকে। দেখো, মোবাইল এইটা কিন্তু মারাত্মক একটা আমাদের ক্ষতিকর দিক। এই জিনিসটা আবিষ্কার হলো, এই যে মোবাইল, এই মোবাইলটাকে কিন্তু আমরা অনেকটাই দূরে রাখবো। এই পর্যন্ত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বা খুব ভালো রেজাল্টধারী যারা, তাদের সাক্ষাৎকার তোমরা শুনেছো জেনেছো, সবাই কিন্তু একটা কথা বলেছে যে তারা কিন্তু মোবাইল থেকে অনেকটা দূরে ছিল। তাহলে প্রস্তুতিতে অবহেলা করা যাবে না, 100% নিজেকে নিংড়ে দিতে হবে। পরে কি হবে দেখা যাবে। গীতা একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তা তোমাকে এখন সেই কর্মটা করে যেতে হবে, ফলের আশা তোমাকে এখন করার কোনো ভাববার কোনো জায়গা নেই। আর আমরা এটা জানি, গাছ লাগালে ফল আসবে, তাই তো? সে দুদিন পরে আসুক কি 10 দিন পরে আসুক, আসবে। তো তুমি এখন নিজেকে নিংড়ে দেবে, 100% নিংড়ে দেবে, এবং নিজের পড়াশোনার প্রতি একদম অবহেলা করবে না। প্রতিদিন মক টেস্ট দেবে, প্রতিদিন টেস্ট পেপার সলভ করবে, প্রতিদিন নিজের বইটা একটু চোখ বুলাবে, এবং প্রতিদিন একটু শরীর চর্চা করবে। এই কাজগুলোই করো। বেশি কথা বা বেশি মনটাকে নিয়ে, বেশি বিষয়ের মনটাকে নিয়ে ভারাক্রান্ত করার কোনো দরকার নেই। প্রয়োজন হলে শিক্ষকের কাছে চলে যাও, প্রয়োজন হলে শিক্ষিকার কাছে চলে যাও, প্রয়োজন হলে তাদের কাছে ফোন করো। সবারই ফোন নম্বর আছে, যে পড়তে পড়তে কোনো জায়গায় অসুবিধা হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটু ফোন করো, ফোন করে জেনে নাও যে স্যার এটা বুঝতে পারছি না। তাহলে এইভাবে কিন্তু একটা শৃঙ্খলা, একটা নিজেকে নিংড়ে দেওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে মোবাইল থেকে দূরে থাকতে হবে নিজেকে, তবেই কিন্তু সাফল্য আসবে, নইলে কিন্তু নয়। এবার লাস্ট যেটা বলবো, যে নিজের প্রতি তোমার কতটুকু আত্মবিশ্বাস আছে, লাস্ট এটাই। আর কোনো পয়েন্টই আমি লিখবো না। আত্মবিশ্বাস, নিজের প্রতি সেলফ কনফিডেন্স কতটুকু আছে। নিজের প্রতি সব থেকে বড় হচ্ছে নিজেকে ভালোবাসা। আমি যদি নিজেকে না ভালোবাসি, তাহলে অন্যকে কি ভালোবাসবো? তাহলে নিজের প্রতি আমার আস্থা নেই, তাহলে আমার রেজাল্ট কি করে হবে? তাহলে নিজের প্রতি আস্থা আনতে গেলে এইগুলো চর্চা করতে হবে। কি করে? সিলেবাস ধরে ধরে পড়তে হবে। সিলেবাস ধরে ধরে পড়লে বিষয়ের প্রতি একটা গভীর কংক্রিট ধারণা জন্মাবে, কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। তাহলে আমি ভালো রেজাল্ট করব, এই বিশ্বাসটা আমাকে রাখতেই হবে, এবং এই বিশ্বাসের উপর ভর করে আমার প্রতিটা দিন লড়তে হবে। এই 2 মাস কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে এখনো পর্যন্ত। কারণ পরীক্ষার আগে আমাদের সমস্ত অর্গানগুলো এই পরীক্ষার মধ্যে ঢুকে যায়। সারা বছর কি করেছি, সারা বছর পড়িনি স্যার, আমার সিলেবাস কমপ্লিট হয়নি। হ্যাঁ, অনেকে লিখছে, এখনো অনেকে লিখছো যে স্যার আমার সিলেবাস কমপ্লিট হয়নি, আমি কি করে পাস করব? আমার রেজাল্ট 42 হয়েছে টেস্টে, বা আমার রেজাল্ট 56 হয়েছে এক একটা সাবজেক্টে, আমি কি করে উতরাবো? আমার তো স্বপ্ন আছে অনেক কিছু করার। স্বপ্নটা দেখবে, স্বপ্নের কাছে যেতে গেলে প্ল্যান করে এগোতে হবে। আমি শুধু স্বপ্ন দেখলাম, প্ল্যান করলাম না, পরিশ্রম করলাম না, নিজেকে নিংড়ে দিলাম না, সঁপে দিলাম না, সঙ্গে শুধু স্বপ্ন দেখলাম, ওতে কিন্তু চিড়ে ভিজবে না। তাহলে চিড়েকে ভিজাতে হবে, তবে চিড়ের মধ্যে যে সুমিষ্টতা ভাব খেতে গেলে তুমি অনুভব করবে, সেটাকে তোমার উপলব্ধিতে আনতে হবে। ঠিক এখানেও তুমি নিজেকে কতটা নিংড়ে দিয়েছো, নিজেকে কতটা সঁপে দিয়েছো, সেইগুলো। আর নতুন করে প্রশ্ন ধরার সময় আমি মনে করি সিলেবাস ধরে ধরে যারা পড়েছে, নতুন করে তারা প্রশ্ন ধরবে না। কিন্তু যারা নতুন করে প্রশ্ন ধরবে, কারা তারা হচ্ছে এখনো যারা সারা বছর পড়েনি, তারা নতুন করে প্রশ্ন ধরবে। হ্যাঁ, ধরো কোনো অসুবিধা নেই, এখনো 60টা দিন আছে, তো 60টা দিনে একদিনে এক একটা করে নতুন প্রশ্ন দিলে তো 60টা প্রশ্ন হয়। 60টা প্রশ্ন কি পড়া লাগে?
পড়া লাগে না, তাহলে সেইখানে দাঁড়িয়ে আমি বলবো হ্যাঁ নতুন প্রশ্ন তারা ধরো যারা ধরোনি, আর যারা ধরেছো তারা এই ভিডিও দেখবে কি দেখবে না সে নাও দেখার প্রয়োজন বোধ করবে, কারণ তাদের অলরেডি সিলেবাস কমপ্লিট আছে, এবার তারা জাস্ট রিভাইজ দিচ্ছে আর মক টেস্ট দিচ্ছে, তাই তো। সুতরাং লাস্ট কথা বলবো এটাই যে নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে উঠবে তখনই যখন এই সম্পূর্ণ বিষয়গুলো নিজের মধ্যে চলে আসবে, তখনই, তার আগে হবে না। আর শেষ কথা বলবো একটা কথা, সেটা এখানে লিখি যে সময়কে মূল্য দাও। সময়, যে সময়টার মধ্যে তুমি রয়েছো সেই সময়টাকে মূল্য দিতে হবে, অর্থাৎ যে বয়সে তুমি রয়েছো ওই বয়সটাকে মূল্য দিতে হবে। এই বয়স দ্বিতীয়বার জীবনে আসবে না, এই সময়টা দ্বিতীয়বার জীবনে আসবে না, এই সুযোগ তুমি জীবনে দ্বিতীয়বার পাবে না, আমিও পারবো না, কেউই পাবে না, কারণ এই সময় একবার চলে গেলে ভাই এই সময় আর আসবে না। সুতরাং এই সময়টাকে মূল্য দাও, তাহলে দেখবে এই সেন্স যদি তোমার মধ্যে আসে তুমি কিন্তু খুব সুন্দর রেজাল্ট করতে পারবে, এবং তারপরেই দেখবে সাফল্যের হাসি তোমার এই মুখটার মধ্যে ফুটে উঠবে, এবং এই মুখটা সুন্দর, এই মুখটাকে আরো আমরা সুন্দর দেখতে চাই তোমার সাফল্যের মধ্য দিয়ে, তোমার সাকসেসের মধ্য দিয়ে। এবং এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।